আচ্ছা, আমাদের পরবর্তী সেশন যেহেতু শুরু হয়েছে, আমরা প্রথম সেশনে ছিলাম প্রিন্সিপাল ক্লজ থেকে। আমরা বলছিলাম প্রিন্সিপাল ক্লজের তিনটে নাম আছে, আমরা তিন নামে চিনি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা নাম হচ্ছে মেইন ক্লজ, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থই হচ্ছে স্বাধীন, আমরা জানি। ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থই হচ্ছে স্বাধীন। সুতরাং আমরা বলতে পারি যে ক্লজ নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে। পারে অথবা আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে যদি আমরা বলি যে ক্লজ নিজেই তার অর্থ প্রকাশ করতে পারবে, অথবা অর্থ প্রকাশ করতে অন্য ক্লজের উপর নির্ভর করতে হবে না, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আমরা আরেকবার দেখি, যে ক্লজ নিজেই তার অর্থ প্রকাশ করতে পারবে এবং অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লজের উপর সে নির্ভরশীল হবে না, তাকেই বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা সেন্টেন্স পড়াবো, একটা প্রিন্সিপাল ক্লজে একটা সেন্টেন্স হতে পারে। একটা প্রিন্সিপাল ক্লজ দিয়ে সাধারণত একটা সিম্পল সেন্টেন্স গঠিত হয়, এটা আমরা পরে আলোচনা করব। সুতরাং আমাদের সেন্টেন্স বুঝতে হলে ক্লজ বোঝা অপরিহার্য। সেন্টেন্স বুঝতে হলে ক্লজ অবশ্যই বুঝতে হবে। সুতরাং ক্লজ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, না বুঝলে আমি আবার বলেছি, ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যার ভিতরে একটা ফাইনাইট ভার্ব এবং একটা আলাদা একটা সাবজেক্ট থাকবে, তাকেই সাধারণত বলা হয় হচ্ছে ক্লজ। আর ফ্রেজের সাথে এটার বৈসাদৃশ্য হচ্ছে কি, ফ্রেজের ভিতরে কোনো আলাদা কোনো সাবজেক্ট বা আলাদা কোনো ভার্ব থাকবে না। আচ্ছা, এখন প্রিন্সিপাল ক্লজে যদি আমরা একটা উদাহরণ দেই, ভিডিও দেখা যায় না, অন্ধকার হয়ে আছে, দেখো তো। এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম থাকলে, দেখায় সমস্যা বা শোনার সমস্যা হলে একটু বললেন, শুনতে সমস্যা হলেও জানাবেন। আচ্ছা, এখানে আমরা এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে দুটো এক্সাম্পল দিছিলাম, আমরা ওই এক্সাম্পলটা রিপিট করি বোঝার স্বার্থে। যে বললাম আই উইল গো, আচ্ছা এটা এর স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারছে, আই উইল গো, আমি যাব। এখানে আর প্রশ্ন না করলেও হয়, বা এখানে আমাদের কোথায় যাব কি যাব এটা ছাড়াও বোঝা যাচ্ছে। আমি, কেউ আমাকে বললো যে তুমি যাবা, হ্যাঁ আমি যাব, এতটুক দ্বারাই আমাদের এই অংশটুক, এবং এর ভিতরে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। আমরা অক্সিলারি ভার্ব নিয়ে যখন আলোচনা করব, অক্সিলারি ভার্ব আমাদের সিলেবাসের ভিতরে আছে। আমরা যখন অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব, তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যে কখন কোনটা অক্সিলারি ভার্ব আর কখন কে মেইন ভার্ব, বা অক্সিলারি কি, মডেল অক্সিলারি কি, এসব নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আচ্ছা, আই উইল গো, আমি যাব। এখন পরের অংশে বলি, যদি ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যে বললাম আই উইল গো, আমি যাব। ইফ ইউ ওয়ান্ট, এখানে ইফ ইউ ওয়ান্ট এটা যদি আমরা একটা আলাদা ভাগে ভাগ করি, ইউটা একটা সাবজেক্ট, ওয়ান্ট একটা ভার্ব, কিন্তু ইউ একটা সাবজেক্ট, ওয়ান্ট একটা ভার্ব হওয়া সত্ত্বেও
এরা কিন্তু নিজের অর্থ এই পূর্ণ এটা নিজের অর্থ নিজে সম্পূর্ণ প্রকাশ করতে পারতেছে না। যে আমি বললাম ইফ ইউ ওয়ান্ট, যেহেতু একটা সাবজেক্ট একটা ভার্ব আছে অবশ্যই এটা একটা ক্লজ, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব যেহেতু আসে অবশ্যই একটা ক্লজ। কিন্তু এই আমরা যদি ইফ যুক্ত করি যে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, যদি তুমি চাও, কাউকে বললাম যদি তুমি চাও, সে অবশ্যই প্রশ্ন করবে কি, কারণ এ তো নিজের অর্থ প্রকাশ সম্পূর্ণ করতে পারছে না, এ নিজের অর্থ সম্পূর্ণ করতে পারতেছে না। কিন্তু এই অংশটা দেখেন নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে, আই উইল গো, আমি যাবো। সুতরাং এখানে বলা চলে, আবার আমরা যদি একটু এই কথাটাই আমরা ঘুরে বলতে পারি, আমাদের এই কথাটা আমরা ঘুরে যদি বলি, সেম হবে, অর্থ সেম হবে। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, এতটুকু লিখে যদি আমরা রেখে দেই ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, এখানে কোনো অর্থ প্রকাশ করতেছে না, এখানে আমরা কি মনের ভাব প্রকাশ করতে পারতেছি সম্পূর্ণরূপে? না। যদি তুমি চাও, কি চাও, এটা হচ্ছে না। সুতরাং এই যে একটা ক্লজ মার্কার আছে, কিছু ক্লজ মার্কার আছে, সেই ক্লজ মার্কার সম্পর্কে আমরা যখন সেন্টেন্সে যাব তখন আমরা বলে দিব, যখন আমরা সেন্টেন্স পড়বো তখন তখন বললে ইফেক্টিভ বেশি হবে। তো ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, যদি তুমি চাও কি, আই উইল গিভ ইউ মানি, আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দেবো। এইটুকু খেয়াল করেন তো, যদি আমি বলি যে আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব, এর কি আর কোনো প্রশ্ন থাকে? এখানে কি আর কোনো প্রশ্ন থাকে? আই উইল গিভ ইউ মানি, আই উইল গিভ ইউ মানি এখানে বলার সাথে আমাদের আর কোনো প্রশ্ন নাই। সুতরাং এটা বোঝা যাচ্ছে কি ও নিজের তো নিজে প্রকাশ করতে পারতেছে যে আমি তোমাকে টাকা দেব। কিন্তু এখানে যে প্রথম অংশটা আমরা বলছিলাম যে ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, যদি তুমি চাও তাহলে কি, এই জন্য হচ্ছে বলা চলে এই অংশটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবং এই যে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো না, এই যে যে এই শব্দটুক নিজের বা এই ক্লজটুক নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো না, এইটার নামই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ এইটার অর্থ প্রকাশ করার জন্য এর উপরে নির্ভরশীল, এর অর্থ প্রকাশ করার জন্য এর উপর নির্ভরশীল। এ যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত এর অর্থ প্রকাশ করতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, কে চাও, বাকি অংশ যখন বলবো যে আই উইল গিভ ইউ মানি, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তারপরের অংশ কি, আই উইল গিভ ইউ মানি। সুতরাং আমরা এটুকু বলতে পারি যে এই অংশের অর্থ প্রকাশ করার জন্য এই অংশের উপর নির্ভরশীল, এই প্রথম অংশের অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল। সুতরাং বলা চলে কি যে এই অংশ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে প্রিন্সিপাল ক্লজ, এবং এই অংশ কিন্তু অর্থ প্রকাশ করার জন্য এর উপরে নির্ভরশীল। সুতরাং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এর আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এটা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ কি, যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য একটা ক্লজের উপর নির্ভরশীল তাকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ কি, যে যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে অন্য ক্লজ এর উপর নির্ভর করে, অথবা একা নিজের অর্থ
প্রকাশ করতে পারে না। সুতরাং এখানে একটা জিনিস খেয়াল করেন যে কি ডিপেন্ডেন্ট, আমরা প্রিন্সিপাল ক্লজ বুঝলে ডিপেন্ডেন্ট ক্লজ বোঝা সহজ হয়ে যাবে। আমরা প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে বলছি যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ তাহলে কি, যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য একটা ক্লজের উপরে নির্ভর করতে হয়, তাকে বলা হয় হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে আমরা একটা দেখেন উদাহরণ, আমরা আগের উদাহরণ দিয়ে আমরা দুইটা ক্লজে বুঝতে পারবো। সহজ উদাহরণগুলো দিয়েই শুরু করি, আমরা যখন সেন্টেন্স পড়বো তখন আমরা পর্যায়ক্রমে একটু কঠিন কঠিনের দিকে যাব। ইফ ইউ কল, ইফ ইউ কল যদি তুমি ডাকো। এখানে একটা জিনিস খেয়াল করেন তো, যে ইউ একটা সাবজেক্ট আছে, কল একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু ইফ যেহেতু যুক্ত আছে, ইফ ইউ কল যদি তুমি ডাকো, যদি তুমি ডাকো তাহলে কি, যদি তুমি ডাকো, এখানে যদি তুমি ডাকো দিয়ে আমরা আলাদা করে কিছু বুঝতে পারতেছি না যতক্ষণ না আমি বলবো ইফ ইউ কল আই উইল কাম। বললাম যে যদি তুমি ডাকো তাহলে আমি আসবো। যদি তুমি ডাকো বা কল, আমরা তো বলতে পারি কল মানে ডাকা, অথবা কল মানে আমরা ফোন করো বর্তমানে বুঝি। তো ইফ ইউ কল যদি তুমি ফোন করো, আমরা বলি না বন্ধু বান্ধবকে যে তুই যদি ফোন দিস তাহলে আমি আসবানে, বা তুমি ফোন দিলে আমি আসবানে। তাহলে এরকম বলতে পারি আমরা যে ইফ ইউ কল যদি তুমি আমাকে ফোন দাও, অথবা তুমি যদি আমাকে ডাকো আই উইল কাম। দেখেন এই জায়গায় আই উইল কাম, আমি আসবো, আমি আসবো, আমি আসবো অংশটা নিজেই স্বাধীন, এর অর্থ প্রকাশ করার জন্য কারো উপর নির্ভরশীল হতে হচ্ছে না। কিন্তু ইফ ইউ কল এই অংশটার অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই এর উপর নির্ভরশীল হতে হচ্ছে। সুতরাং আমাদের এই অংশটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এবং এই অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ও ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে নির্ভরশীল, আমরা জানি ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে কারো উপর নির্ভরশীল, ডিপেন্ড অন মানে নির্ভর করা। সুতরাং ডিপেন্ডেন্ট মানে কার উপর নির্ভরশীল। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই অন্য একটা ক্লজের উপরে নির্ভর করবে। সুতরাং আমরা বলতে পারি কি, যে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এই সমস্ত ক্লজ যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশ করার জন্য আরেকটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের ভিতরে তফাৎ। আমাদের মোটামুটি এতটুকু বুঝলেই হবে। এরপর আমাদের 3 নম্বর একটা ক্লজ রয়েছে। 3 নম্বরে আমাদের ক্লজ ছিল হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, এই কোঅর্ডিনেট ক্লজটা আমাদের খুব বেশি দরকার হয় না, কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স বোঝার জন্য আবার কোঅর্ডিনেট ক্লজটা দরকার হয়। আমরা কোঅর্ডিনেট ক্লজটা বোঝার জন্য সহজে আমাদের বুঝতে হবে কি, কোঅর্ডিনেট কনজাংশন, যে ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আমরা এটা বুঝতে পারি কি, যে ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এবার কোঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ বোঝার জন্য আমাদের সহজ ব্যাপার হচ্ছে, আমাদের কয়েকটা ক্লজ আমাদের বেশি, কেউ কমেন্ট করলো, আমাদের কোঅর্ডিনেটিং কিছু কনজাংশন আছে, অনেকগুলো আছে। এর ভিতরে কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে আমরা যেটা সবচেয়ে বহুল পরিচিত, যেটা সেটা হচ্ছে এন্ড